নমস্কার বন্ধুরা, আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আমি কে সুস্মিতা সাহা। যদি না জেনে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমি আরেকবার সেই লিঙ্কটি দিয়ে দেব, আমার পরিচয়ের লিঙ্কটি। আমি আজ এসেছি আপনাদের সাথে সুপারভাইজার পোস্টটি নিয়ে। সুপারভাইজার পোস্ট কীভাবে রিক্রুটেড হয়, তার ডিউটি, তার প্রমোশন, তার স্যালারি সব কিছু নিয়েই আজ আমি আপনাদের সাথে ডিসকাশন করব। চারিদিকে সুপারভাইজার পোস্টের রিক্রুটমেন্ট চলছে, তা এই সুপারভাইজার পোস্টটি অনেকেই জানেন না যে খায় না মাথায় দেয়, তাই আমি আজ একটা ডিটেল আলোচনা আপনাদের সামনে নিয়ে এসেছি। সঙ্গে থাকুন বন্ধুরা। তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল বাটনে গিয়ে বেলে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, যাতে অন্যান্য নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় এবং এই ভিডিও থেকে আরও অন্যান্য মানুষেরা উপকৃত হন। বন্ধুরা, আমি আজ প্রথমেই আলোচনা করব সুপারভাইজারের রিক্রুটমেন্ট নিয়ে। সুপারভাইজারের রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অনুসারে ডিরেক্টর অফ আইসিডিএস থেকে তাদের রিক্রুটমেন্ট হয়। এক্ষেত্রে একটি কথা বলে রাখি, তাদের পোস্টিং, তাদের ট্রান্সফার এবং তাদের টার্মিনেশন সবই কিন্তু একমাত্র ডিরেক্টর অফ আইসিডিএসের হাতেই রয়েছে। বাকিরা সাজেশন দিতে পারেন, কিন্তু কোনো সুপারভাইজারকে টার্মিনেট করা, কোনো সুপারভাইজারকে পোস্টিং দেওয়া, কোনো সুপারভাইজারকে ট্রান্সফার করার ইখতিয়ার কিন্তু অন্য কোনো আধিকারিকের হাতে নেই এক্সেপ্ট ডিরেক্টর অফ আইসিডিএস। অবশ্যই তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্টারের সিগনেচার থাকতে হবে। এবারে আমরা আসব পোস্টিংয়ের ব্যাপারে। দেখুন, পোস্টিং আপনার পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে কোনো জায়গায় হতে পারে। অ্যাকচুয়ালি পোস্টিংয়ের ইন্টারভিউয়ের সময় আমাদের জিজ্ঞেস করা হয় যে আপনাদের বাড়ির কাছে পোস্টিং দিলে সুবিধে না দূরে দিলে সুবিধে। আমরা কিন্তু সবাই সেই সময় বলি যে না স্যার, যেখানে দেবেন, এই সাগর, নদী, পাহাড় যেখানে দেবেন ডিঙিয়ে চলে যাব। আসলে সেই বয়সটা এতটাই জোশ থাকে, চাকরি পাওয়ার আগে এতটাই আমাদের ভেতরে স্পিরিটটা এতটাই স্ট্রং থাকে যে আমরা ভাবি যে আমরা আসলে এই সুপারভাইজার পোস্টে কী কী কাজ করতে হয় সেই সম্পর্কে অবগত থাকি না বলেই এই কথাটা খুব সহজে বলে ফেলি। কিন্তু ইনফ্যাক্ট এটাও তো ভাবতে হবে যে সবাই যদি কাছে পোস্টিং নেয় তাহলে দূরের পোস্টিংগুলোতে কারা যাবে। কিন্তু মজাটা শুরু হয় পোস্টিং পাওয়ার 3-4 বছর পর থেকে। তারপর থেকেই এই ট্রান্সফারের অ্যাপ্লিকেশন জমা পড়তে থাকে এবং তার জন্য লড়াই শুরু হয়ে যায়। যাই হোক, আমি আসল কথায় ফিরে আসি পোস্টিংয়ের ব্যাপারে। পোস্টিং আমাদের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ অর্থাৎ সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে কোনো জায়গায় হতে পারে, রুরালে বা আরবান প্রজেক্টে। রুরালে কাজ করারও মজা আলাদা রয়েছে। আমি প্রথম থেকে রুরাল প্রজেক্টে কাজ করেছি এবং আজ আমার 2002 সালে রিক্রুটমেন্ট আমি আজ 2022 পর্যন্ত দম্ভের সাথে কাজ করে আসছি, এটা আমি বুক বাজিয়ে বলতে পারি। আসুন আমরা পরবর্তী ধাপগুলো দেখে নিই। রিক্রুটমেন্ট পর্যন্ত আমি আপনাদের বললাম, বাকিগুলো বোঝাতে গেলে কাগজ কলম লাগবে, তাই আমরা স্ক্রিনে ফিরে যাই। এবারে আসি আমরা সুপারভাইজারের ডিউটি প্রসঙ্গে প্রথমেই বলতে হয় যে আমাদের পোস্টিং কিন্তু রুরাল অথবা আরবান যে কোনো জায়গায় হতে পারে। রুরাল বা আরবান বলে কিন্তু ডিউটির কোনো হেরফের হয় না। আরবান বলে যে কম কাজ আর রুরাল বলে যে ভয়ঙ্কর কিছু, এমনটা কিন্তু নয়। দুই ক্ষেত্রেই সমানভাবে সুপারভাইজারদেরকে লেবার দিয়ে হার্ড ওয়ার্কিং করে কাজ করে যেতে হয়। যাই হোক, বাইরে ভীষণ একটা বিচ্ছিরি নয়েজ হচ্ছে, তার মধ্যেই আমি ভিডিওটা করছি। যাই হোক, আমরা ফিরে আসি নিজেদের বক্তব্যে যে সুপারভাইজারের প্রথম ডিউটি কী। এটা বুঝতে গেলে প্রথমে আমাদের বুঝতে হবে যে সুপারভাইজারের পোস্টটি কী।
সুপারভাইজার এমন একটি পোস্ট যার মাথার উপরে রয়েছেন সিডিপিও, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, এবং সুপারভাইজারের নিচে রয়েছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। তাহলে এখান থেকেই আমরা বুঝে যাচ্ছি খুব সহজে যে সুপারভাইজার এমন একটি পোস্ট যিনি সিডিপিও এবং ওয়ার্কার ও হেল্পারের মধ্যে একটা লিয়াজও তৈরি করেন। ওয়ার্কার হেল্পাররা যেহেতু গ্রাসরুট লেভেলের সিগনিফাই করেন, সেই জন্য সুপারভাইজার পোস্টটি সবসময় গ্রাসরুট লেভেল এবং সিডিপিও অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা লিয়াজও মেনটেন করেন। এই লিয়াজো মেনটেন করতে গিয়েই কিন্তু সুপারভাইজারদের অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এই সুপারভাইজার পোস্ট নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে যে সুপারভাইজার পোস্টটি বোধহয় খুব হেলাফেলা একটি পোস্ট, কিন্তু আসলেই যারা জানেন না সুপারভাইজার পোস্টটিও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন দিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা কথা ভীষণ ইম্পর্টেন্ট যে একজন সুপারভাইজারের আন্ডারে যে কটা জিপি থাক বা যে 3-4টে সেক্টরই থাক, যে কোনো একটি সেক্টর বা জিপি যে হিসেবে কাজ হচ্ছে, যে সিস্টেমে যেখানে কাজ হচ্ছে, সেখানে যে কোনো একটি জিপি বা সেক্টরকে কিন্তু হেডকোয়ার্টার হিসেবে সুপারভাইজারকে দেওয়া হয় এবং সেই হেডকোয়ার্টারের নিরিখেই কিন্তু বাকি কাজগুলো হয়ে থাকে। সুপারভাইজারের নিয়ম হচ্ছে তাকে যে জিপি হেডকোয়ার্টার দেওয়া হয়েছে তার 8 কিলোমিটারের ভেতরে তার রেসিডেন্স হতে হবে, তার টেম্পোরারি রেসিডেন্স। যতদিন সে ওই এলাকায় চাকরি করবে তাকে সেই হেডকোয়ার্টারের 8 কিলোমিটারের মধ্যে তার রেসিডেন্স দেখাতে হবে। সুপারভাইজারদের টিএ বিল বলে একটা ব্যাপার আছে, একটা লিমিটেড ডিস্ট্যান্সের ওপরে যদি সে বা তাকে সেন্টার ভিজিট করতে হয় তাহলে সে টিএ বিল পায়, অথবা সুপারভাইজার সিডিপিওর কাছে চিঠি করে গাড়িও নিতে পারে। কারণ যে গাড়িগুলো অফিসে সিডিপিও অফিসে রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ড ভিজিটের জন্য দেওয়া গাড়ি, সেগুলো কিন্তু কারোর অফিসারের পার্সোনাল ব্যবহারের জন্য নয়। সেই গাড়িগুলো একদমই, সেগুলো ফিল্ড ভিজিট করার জন্য গাড়ি। তাই সুপারভাইজার যদি মনে করেন তার প্রয়োজন গাড়ির, তাহলে কিন্তু তিনি সিডিপিওর কাছে আগাম অ্যাপ্লিকেশন করে এই গাড়ির ব্যবস্থা তিনি কিন্তু করতে পারেন। একজন সুপারভাইজারের আন্ডারে একটা বা তার অধিক জিপি থাকতে পারে। এখন অবশ্য জিপি সিস্টেমে কাজ উঠে গেছে, এখন সেক্টর সিস্টেমে কাজ এসেছে। তাই একজন সুপারভাইজারের আন্ডারে এক বা অধিক সেক্টর থাকতে পারে। যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে এখনও সুপারভাইজারের ভ্যাকেন্সি পদ খালি পড়ে আছে, সেই জন্য একজন সুপারভাইজারকে একাধিক জায়গার কাজ করতে হচ্ছে। তা এই সেক্টরের হেড হচ্ছেন কিন্তু সুপারভাইজার। এখানে তার পরামর্শ ছাড়া, তার ভিউ ছাড়া, তার কমেন্ট ছাড়া কিন্তু একজন সিডিপিও সাহেবও কিচ্ছু করতে পারেন না। কারণ একমাত্র জিপির হেড হিসেবে সুপারভাইজার বা সেক্টর হেড হিসেবে সুপারভাইজারই সমস্ত রকম ঘটনা সম্পর্কে অবগত থাকেন এবং তিনি একমাত্র একদম পরিচ্ছন্নভাবে সেই ঘটনাগুলির ডেসক্রিপশন দিতে পারেন। তাই তার মুখে না শুনে কোনো স্টেপই কিন্তু কোনো ঊর্ধ্বতন আধিকারিক নেন না সহজে। তাহলেই আপনারা বুঝতে পারছেন এই পদটার ইম্পর্টেন্স কোথায়। একটা পুরো জিপি, একটা বা দুটো পুরো জিপির হেড হয়ে উনি বসে আছেন। এখন তো এমন ব্লক রয়েছে, সরি আমার একটু কাশ হয়েছে, এমনও ব্লক রয়েছে যেখানে এক একজন সুপারভাইজার 3-4টে করে জিপির দায়িত্ব নিয়ে তাদেরকে কাজ করে যেতে হচ্ছে। তো সেক্ষেত্রে অবশ্যই কাজে কিছুটা ভুল হলেও হয়ে যায়, কিন্তু তবুও তারা দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন তো করেই চলেছেন দিনের পর দিন, বলেই আইসিডিএস সেন্টারগুলো চলছে। এবারে আসি সুপারভাইজারের অন্যান্য ডিউটি। ফার্স্ট ডিউটি তো তার ফিল্ড ভিজিট, এটা বোঝাই গেল যে
গ্রাসরুট লেভেল এবং সিডিপিওর মধ্যে লিয়াজও প্রতিষ্ঠা করতে হলে তার আন্ডারে যতগুলো আইসিডিএস সেন্টার রয়েছে তাকে নিয়মিতভাবে সেই সেন্টারগুলো ভিজিট করতে হবে এবং সেখানে যা যা কাজ রয়েছে সেই কাজগুলোকে সম্পূর্ণভাবে মনিটরিং অ্যান্ড সুপারভিশন করতে হবে। কি করে তিনি এই মনিটরিং অ্যান্ড সুপারভিশনগুলি করবেন? সেক্ষেত্রে তিনি নিজে হাতে তো কিছু করবেন না, সেটা তার কাজ নয়। তার কাজ হচ্ছে সুপারভিশন করা এবং মনিটরিং করা। অর্থাৎ ওয়ার্কার এবং হেল্পার তাদের ওপর যে দায়িত্ব দেওয়া রয়েছে, এলাকা সার্ভে করে বেনিফিশিয়ারিদের লিস্ট তৈরি করে তাদেরকে বিভিন্ন রকম পরিষেবা দেওয়া। কি কি পরিষেবা সেগুলো আমি নিয়ে একটি আলাদা ভিডিও তৈরি করে দেব, তার লিংক আমি এখানকার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো ওয়ার্কার হেল্পারের সেই কাজগুলি নিয়মিতভাবে পর্যালোচনা করা, সেগুলোকে নথিবদ্ধ রাখা, তাদেরকে দরকারে তাদের সাথে বসা, আলোচনা করা, তাদেরকে সাজেশন দেওয়া। এখন আবার সাপোর্টিভ সুপারভিশন বলে একটি কথা উঠে এসেছে, যা আমাদের এখন কাজের মধ্যে ইনক্লুডেড হয়েছে। সাপোর্টিভ সুপারভিশন মানে যে ক্ষেত্রে ওয়ার্কার বা হেল্পার নির্দিষ্ট কাজটি সক্ষমতার সাথে করতে অপারগ হবেন, সেখানে সুপারভাইজার তার বুদ্ধি দিয়ে সেই কাজটি শেষ করবেন। তিনি কি নিজে হাতে করবেন? না। তিনি কি বকাবকি করে করবেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে? না। তাকে বুঝিয়ে, তার পরিস্থিতি বুঝে, সমাজের মানুষকে এক জায়গায় করে তাদেরকে বুঝিয়ে একটা সুন্দর সলিউশন বার করবেন। এটা একজন সুপারভাইজারের প্রথম কাজ। বকাবকি করে কোনো সমাধান হয় বলে আমি আমার চাকরির জীবনে বুঝিনি। আমি আমার ওয়ার্কারদের যেমন বকি তেমন ভালোবাসি। তারা যে কোনো সমস্যায় আমার কাছে ছুটে আসে সবার প্রথমে। আমি তাদের পাশে থাকি, ওয়ার্কার হেল্পার সকলের। আমি পরিস্থিতি বুঝি, পরিস্থিতি বুঝে ডিসিশন নিই। সেখানে আমি সচরাচর আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সহজে নাক গলাতে দিই না। কথাটা হয়তো খারাপ শোনাবে, কিন্তু সত্যি কথা, আমি সেখানে তাদের ইন্টারফেয়ার করতে দিই না। যতক্ষণ পর্যন্ত আমি হ্যান্ডেল করতে পারি ততক্ষণ পর্যন্ত আমি হ্যান্ডেল করি। তারপরে তো আমারও মাথা আছে, তার কাছে আমাকেও হেল্প চাইতে হয়, কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত তাদের বিব্রত করি না। দ্বিতীয়ত, আমাদের আইসিডিএস সেন্টারের যে বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথমত 0 থেকে 6 বছর পর্যন্ত সমস্ত শিশু। 0 থেকে এই জন্যই বললাম যে গর্ভাবস্থা থেকে আমরা সেই শিশুদের কাউন্ট করি। যেদিন থেকে একটি মা জানতে পারেন যে তিনি গর্ভবতী হয়েছেন, সেদিন থেকে আমরা কাউন্ট করি। কারণ সেদিন থেকে আমরা মনে করি সেই বাচ্চাটির বড় হওয়ার জন্য পর্যালোচনা দরকার এবং পরিষেবা দরকার। থাক না সে মায়ের পেটে, কিন্তু বাইরে থেকেই তার পরিচর্যা এবং তার যত্ন না নিলে সেই বাচ্চাটি ভবিষ্যতে পৃথিবীর আলো নাও দেখতে পারে। সেই জন্য আমরা 0 থেকে 6 বছর পর্যন্ত শিশুদের পরিষেবা দিই আমাদের ওয়ার্কার এবং হেল্পার মারফত। দ্বিতীয়ত, গর্ভবতী মায়েদের আমরা পরিষেবা দিই বিভিন্ন। 3 নম্বর, নার্সিং মাদার বা প্রসূতি মা, ল্যাকটেটিং মা, অর্থাৎ 6 মাস পর্যন্ত যে বাচ্চা জন্মের 6 মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খায় সেই মা। এবং 4 নম্বর, 11 থেকে 19 বছর বয়স পর্যন্ত বিভিন্ন কিশোরীদের আমরা আমাদের আওতায় রাখি এবং বিভিন্ন রকম পরিষেবা প্রদান করে থাকি। সুপারভাইজারের কাজ এই যে পরিষেবাগুলি দেওয়া হচ্ছে বেনিফিশিয়ারিজদের, সেগুলো ঠিকঠাক দেওয়া হচ্ছে কিনা, সেই পরিষেবার মধ্যে পড়ে এসএনপি অর্থাৎ সাপ্লিমেন্টারি নিউট্রিশন। সাপ্লিমেন্টারি নিউট্রিশন কী এবং কেন দেওয়া হয় তার জন্য আলাদা ভিডিও করে আমি আপনাদের দিয়ে দেব, আপনারা দেখে নেবেন কাইন্ডলি সময় সুযোগ করে। এরপর আসে নন ফর্মাল প্রি স্কুল এডুকেশন।
এটাও কি, এবং এর সাথে এখন জুড়ে গেছে ECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ECCE, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। সেটাও কি, সেটাও আমি জুড়ে দেব। আমি নিজে একজন আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের স্টেট লেভেল গ্রুপের মেম্বার। আমি যে কোনো স্টেটে গিয়ে, প্রচুর স্টেটে গিয়ে আমি এই ব্যাপারে ট্রেনিং নিয়ে এসেছি এবং ট্রেনিং দিয়ে যাচ্ছি ক্রমাগত। নিজের স্টেটে এবং বাইরের স্টেটেও আমি ক্রমাগত ট্রেনিং করিয়ে যাচ্ছি। 3 নম্বর, ইমিউনাইজেশন। ভীষণ ভাইটাল একটি ব্যাপার। সময়ে ইমিউনাইজ না হলে সেই বাচ্চাটি কিন্তু ভবিষ্যতে আনহেলদি, ম্যালনারিশড বাচ্চায় পরিণত হতে পারে। 4 নম্বর, হেলথ অ্যান্ড গ্রোথ রিলেটেড প্রবলেমস। আমাদের গ্রোথ চার্টের একটি খাতা রয়েছে, একটি রেজিস্টার রয়েছে, সেখানে নিয়মিতভাবে প্রত্যেকটি বাচ্চার প্রত্যেক মাসে গ্রোথ লিখে সে কোন গ্রেডে পড়ছে, তার ফিজিক্যালি কন্ডিশন কেমন আছে সেটা নির্ধারণ করা হয় এবং মায়েদের বুঝিয়ে দেওয়া হয় ওয়ার্কার মারফত। এবং 5 নম্বর, রেফারেল সার্ভিস। যে বাচ্চার হসপিটালের দরকার, ওষুধের দরকার, তাকে আমরা সেখানে রেফার করি। আমাদের সেন্টারে স্ক্রিনিং হয়, হেলথ স্ক্রিনিং হয়। হসপিটাল থেকে ডক্টরস আসেন, তারা ওয়েট নেন, হাইট নেন এবং সেই অনুপাতে BMI বার করে যার যেমন দরকার সেইভাবে তাকে রেফার করেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের এখানে নিউট্রিশন অ্যান্ড হেলথ এডুকেশন দেওয়া হয়, NHED সেশন করানো হয়। এই সবটাই, এই যে এতগুলো, এই 6টা যে আপনারা সার্ভিসেস দেখলেন, এই 6টা সার্ভিসে কিন্তু একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার নিয়মিতভাবে তার বেনিফিশিয়ারিজদের দিয়ে চলবে এবং সুপারভাইজারের কাজ অতি দক্ষতার সাথে এই সার্ভিসেসগুলো ডেলিভার হচ্ছে কিনা সেটা মনিটরিং করা। এছাড়াও আমাদের আওতায় রয়েছে অ্যাডোলেসেন্স গার্লস। তাদের কাজ কি, তাদের আমরা যারা স্কুল ছুট, যারা ড্রপ আউট, তাদেরকে আমরা একটা নিউট্রিশন দিই এবং তার সাথে IFA ট্যাবলেট দিই, উইকলি IFA ট্যাবলেট, যেটাকে উইফস বলা হচ্ছে, সেইটা দিই। তাদেরকে সেন্টারে ধরে আমরা খাইয়ে দিই এবং সুপারভাইজারও কখনো কখনো গিয়ে ধরে খাইয়ে দেন, CDPও কখনো কখনো গিয়ে ধরে খাইয়ে দেন, কারণ তারা খেতে চায় না। এই নিয়ে আমি নিজে ভিজিটে গেলে রেগুলার প্রত্যেকটা দিন আমি সকাল 7টায় ভিজিটে বেরোই এবং প্রত্যেকটা দিন আমার প্রথম কাজ সেন্টারে পৌঁছে এই অ্যাডোলেসেন্স গার্লসগুলোকে ধরে নিয়ে এসে বসানো আমার পাশে এবং তাদের কাউন্সেলিং করা বিভিন্ন ব্যাপারে। আর্লি ম্যারেজ, আর্লি প্রেগনেন্সি, পালিয়ে যাওয়া, তারপরে পড়তে ভালো না লাগা, তাদের রিস্কুলিং, তাদের সাঁতার শেখা, তাদের সিনেমা দেখা, তাদের বয়ফ্রেন্ডের সাথে ঘোরা, আমি সব নিয়ে তাদের সাথে বন্ধুর মতো আলোচনা করি। এবং আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে আমার এলাকার সমস্ত কিশোরী বালিকারা তার মধ্যে ইনক্লুডেড আছে। আমি সেখানেও তাদের সাথে আলোচনা করি বিভিন্ন জিকে নিয়ে, বিভিন্ন টপিক নিয়ে, কেন হিমোগ্লোবিন কমে গেলে কি হয়, কেন আমরা ভিটামিন সি খাবো, কেন আমরা ভিটামিন এ খাবো, কেন IFA ট্যাবলেট খাবো, এসব নিয়ে প্রতিনিয়ত আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপের গ্রুপে আমি তাদের ডেলিভার করতে থাকি তথ্য। একজন ভালো অফিসারের কাজ কিন্তু শুধু তার ফিল্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এখন আমাদের হাতে অনেক ইকুইপমেন্টস চলে এসেছে, অনেক গ্যাজেটস চলে এসেছে, সেই সব কাজে লাগিয়ে আমরা নিজেদের কাজকে অনেক উন্নত করে ফেলতে পারি। ওয়ার্কারদের হাতে এখন মোবাইল চলে আসবে, তাদেরও অনেক কাজ সুবিধাজনক হয়ে যাবে। আমি আজকে আর ভিডিওটি লেংদি করছি না। এরপরই আছে আপনাদের প্রমোশন। একজন সুপারভাইজার পদ থেকে SCDPOতে ডাইরেক্ট প্রমোশন হতে পারে এবং SCDPO পদ থেকে CDPO পোস্টে
প্রমোশন হতে পারে। কিন্তু অনেক দিন যাবৎ কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না বলে অনেক সুপারভাইজার প্যানেল তৈরি হয়েও পড়ে আছে, কোনো এসডিপিও পদে প্রমোশন হয়নি এবং শোনা যাচ্ছে নাকি এসডিপিও পদটি উঠিয়ে যেতে পারে বা উঠে গেছে, এমনও শোনা যাচ্ছে। আমি সঠিক নই, একটু আপনারা খোঁজ নিয়ে নেবেন বা আমি খোঁজ নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। আর সিডিপিও পোস্টেও এখনও পর্যন্ত এই 2002-এর পরে কোনো ডাইরেক্ট প্রমোশন হয়নি, ডাব্লিউবিসিএস থেকেই নেওয়া হয়েছে ক্যান্ডিডেট। 3 নম্বর, আপনাদের স্যালারিটা আমি কাগজে কলমে কষে আপনাদের দেখিয়ে দিচ্ছি, সেজন্য স্ক্রিনে চোখ রাখুন। 6 পে কমিশন অনুসারে একজন সুপারভাইজার এই মুহূর্তে যদি হাতে প্রথম বেতন পান তাহলে তার বেসিক পে হবে 28,900 টাকা। সেই সুবাদে ডিএ 3%, বেসিকের 868 টাকা, 12% হাউস রেন্ট বেসিক পের, সেই হিসেবে 3468 টাকা, তার সাথে মেডিকেল 500 টাকা। সব মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে একজন সুপারভাইজার ফার্স্ট হ্যান্ড বেতন পাবেন 33,735 টাকা। এই যে অ্যামাউন্টটা আপনারা দেখলেন, এই অ্যামাউন্টটা নেট অ্যামাউন্ট। এই অ্যামাউন্টের থেকে আবার ট্যাক্স ডিডাকশন হয়, যেমন আইপি ট্যাক্স এবং অন্যান্য আরও ট্যাক্স ডিডাক্টেড হয়, এবং একটা সময়ের পর থেকে জিপিএফ ডিডাকশন হবে, এবং জিপিএফেরও একটা মিনিমাম অ্যামাউন্ট থাকে, সেই অ্যামাউন্টের নিচে আপনি জিপিএফ কাটাতে পারবেন না। আর বরং আপনি বেশি কাটাতে পারেন, সেটা গভর্নমেন্টের ঘরে জমা থাকবে এবং আপনি সেই সুবাদে সুদও পাবেন। 15 ইয়ার্স পর থেকে আপনি নন রিটার্নেবল জিপিএফ থেকে আপনি লোন তুলে নিতে পারবেন, এবং 15 ইয়ার্সের আগে পর্যন্ত আপনি যে কোনো সময় আপনার জমানো টাকার 75% আপনি লোন নিতে পারবেন জিপিএফ থেকে। আচ্ছা, আশা করি আজকে আমি সমস্ত টপিকই কভার করতে পেরেছি। একজন সুপারভাইজারের পোস্টিং, তার রিক্রুটমেন্ট, তার বদলি, তার প্রমোশন, তার বেতন এবং তার কি কি কাজ, সবটাই আমি কভার করতে পেরেছি আশা করি। যদি আপনাদের আরও কিছু জানার থাকে প্লিজ আমাকে কমেন্ট করুন কমেন্ট বক্সে, আমি সেসব উত্তর দেব। আমার 20 বছরের চাকরিতে আমার যা যা এক্সপিরিয়েন্স হয়েছে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিন, এবং এখনও আমার অনেক বছর চাকরি আছে। আমি প্রতিদিন দেখাবো আপনাদেরকে আমি সেন্টারে গিয়ে কি করি, আমি যে ব্লগ তৈরি করেছি সেখানে আমি সেন্টারে গিয়ে কি করি এবং কিভাবে সমস্ত সমস্যার সমাধান করি, সে সমস্তই আমি আপনাদের দেখাবো। আমি অনলাইন ট্রেনিংও নেব কিশোরী বালিকাদের, তাও আপনারা দেখতে পাবেন ব্লগে বসে। জুমে মিটিং করব, সেটাও আপনারা দেখতে পাবেন ব্লগে বসে। তাই আমার ব্লগটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, বেল বাটনে গিয়ে ক্লিক করে চ্যানেলটির নোটিফিকেশনের জন্য রেডি থাকুন, যে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও যেন নিঃসন্দেহে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আপনারা আমার ভিডিওটি গ্রামে গ্রামে ছড়িয়ে দিন, যার ফলে সেখানে যদি কোনো অসুবিধে হয়, কোনো প্রবলেম হয়, আমরা যেন সঙ্গে সঙ্গে ছুটে যেতে পারি। আমার এরিয়াতে যেন কোনো প্রবলেম না থাকে, তার জন্যই এই ব্যবস্থা। এই মুহূর্তে আইসিডিএস সুপারভাইজারের ইন্টারভিউ চলছে। আমি পরবর্তী ভিডিওতে আইসিডিএস সুপারভাইজারের কী কী কোয়েশ্চেন আসতে পারে ইন্টারভিউতে সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। সঙ্গে থাকুন, বেল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন, যাতে বাকিরাও এই সুবিধা পেয়ে থাকে।